হাই গাইজ, ওয়েলকাম টু জিনি। যাই হোক, ক্লাসেস তো চলছে রেগুলার, তোমরাও অনেক দেখছো, অনেকে সাবস্ক্রাইব করছো, ফলো করছো, ভীষণ ভালো লাগছে। অ্যান্ড আই এম ওভারওয়েলমড যে তোমাদের এতটা ভালো রেসপন্স পেয়ে লোকজন ইভেন ইনবক্সও আমাকে করেছে। তো আরেও একবার বলে দিই, আই এম বোর্ড হচ্ছে আমার পার্সোনাল হ্যান্ডেলের নাম। যে কোনো জায়গায় তুমি ইনস্টা যাও, নট ইনস্টা প্লিজ, ডোন্ট ইন ইনস্টাতে করো না, বাট টেলিগ্রাম আর বাদ বাকি হচ্ছে ডিসকর্ডে আমার এই আই এম বোর্ডই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম, যেখানে তুমি আমার সাথে কথা বলতে পারবে। ঠিক আছে, তুমি মেসেজ করবে, হয়তো দেন এন্ড দেয়ার সিন করবো না, একটু সময় লাগবে, তারপর আমি সিন করবো আর তোমাদের সাথে কথা হবে। তো চলো, আজকে বেশি কথা বলবো না, অনেকটা পড়ার আছে, অনেকটা বড়, আর আমার কাছে টাইমও ভীষণ শর্ট। তো মনে হয় না আজকে আমি পুরো ডকুমেন্টটা কমপ্লিট করতে পারবো, তো আমি দুটো পার্টে করে দেবো অ্যাটমস নিউক্লেইটা। তো চলো, লেটস স্টার্ট। দেখা যাক আমাদের কাছে কি কোয়েশ্চেন আছে আমাদের পকেটে। লেটস সি, একটা মিনিট দাঁড়াও, আমি রেডি করে নিই। ওকে, প্রতিটা কোয়েশ্চেন দেবো, একটু যারা দেখছো তারা আমার সাথে সাথে করার চেষ্টা করবে। ভিডিও পজ করবে, ভিডিও পজ করে তুমি সলভ করার চেষ্টা করবে, আর তারপর না পারলে তো আমি আছি, রাইট? তো এইভাবে আমরা এগোতে থাকবো, সাথে সাথে একসাথে এগোতে থাকবো। তো দেখা যাক কেমন হয়। মজা লাগছে, এনজয় করছো ক্লাসেস গুলো? তো কমেন্ট করো কাইন্ডলি, আমার এটাতে ভীষণ ভালো লাগে কেউ কমেন্ট করলে, অনেকে কমেন্ট করছে। আমি লাস্ট ডেও কমেন্ট একজনের দেখেছি এবং ভাল লেগেছে ভীষণ, যে তোমরা এরকম সুন্দর রেসপন্স করলে না, আরো এনথু পাই ক্লাসেস গুলো করার। তো লেটস সি, ফার্স্ট কোয়েশ্চেন অন বোর্ড। The ionization potential of hydrogen atom is minus 13.6 electron volt. Ionization potential যারা জানে না তাদের জন্য বলে দিই, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটাকে বের করার জন্য যে এনার্জিটা লাগে সেটাকে আমরা বলি আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, সো আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ ইলেকট্রন, ionization potential of hydrogen atom is 13 point, and electron in the ground state of hydrogen atom absorbs a photon of energy 12.75 electron volt. তাহলে 12.75 ইলেকট্রন ভোল্ট ও অ্যাবজর্ব করেছে। Okay, 12.75. How many different spectral lines can one expect when an electron make downward transition? আচ্ছা, স্পেকট্রাল লাইন্স কতগুলো হতে পারে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন। এবার আমাকে দেখতে হবে স্পেকট্রাল লাইন্স এর জন্য, এটা একটা ভালো কোয়েশ্চেন। স্পেকট্রাল লাইন্স এর জন্য আগে দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। তো দেখো, আমার কাছে একটা ইলেকট্রন বাউন্ডেড কত এনার্জিতে, -13.6 ইলেকট্রন ভোল্টে, আর তুমি তাকে কত এনার্জি দিচ্ছ, 12.75 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন ওর কাছে কতটা এনার্জি বেঁচে, দেখো এখন ওর কাছে এনার্জি কতটা বেঁচে, প্লাস মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তো এটা যদি আমি সাম করি, তাহলে দেখো তুমি মাইনাস করে নাও 13.60 মাইনাস 12.75, তাহলে কত হচ্ছে 505.810। আচ্ছা, তাহলে মাইনাস সাইন হবে। কিভাবে করলাম, অলওয়েজ মাথায় রাখবে প্লাস আর মাইনাস সাইন দুটো যদি ডিফারেন্ট সাইন থাকে, এটার সামনে দেখো প্লাস সাইন, এটার সামনে দেখো মাইনাস সাইন আছে, দুটো যদি ডিফারেন্ট সাইন থাকে তখন সবসময় সাবট্রাকশন হয়। তো সাবট্রাকশন নিজের সুবিধা মতো করবে, আর মাইনাস সাইনটাকে যে যে নাম্বারটার উপর মাইনাস সাইন আছে সেই নাম্বারটাই, সেই সাইনটাই আমাদের অ্যান্সারে হবে। যেরকম এখানে -13.6 এর উপর মাইনাস সাইন আছে না, তো এটা বড় সংখ্যা, তো এর সামনে যে সাইন আছে সেটাই আমার অ্যান্সারে বসলো। তাহলে আমার এনার্জি হচ্ছে 0.85 ভোল্ট। ভালো ভালো ভালো। এবার এই 0.85 ভোল্ট মানে ইলেকট্রন ভোল্ট, এটা কোন অরবিটের, এটা কোন অরবিটের কে জানে? এইটা জানাটা দরকার। আমি আগের দিন বলেছিলাম, মনে হয় আগের দিন না কোন দিন, আমি একটা ডিসকাস করার সময় বলেছিলাম যে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, এগুলো এনার্জি মুখস্থ রাখতে অলওয়েজ। তো আমার যতদূর মনে আছে যে এটা ফোর্থ অরবিটের। দেখে নাও, মাইনাস, আমি সলভ করে দেখে নি, আমাকে অনেকে বলতেও পারে যে তুমি ভুলভাল বলছো, তা নয়, আমরা চেক করে দেখে নি। মাইনাস 13.6 ডিভাইড বাই ফোর্থ অরবিট না, তো 16 দিয়ে যদি ডিভাইড করি, এন স্কোয়ার, আমরা জানি এন স্কোয়ার ফর্মুলা হয়। আরে ক্যালকুলেটর থাকতে এত কেন খাটবো, 13.6 ডিভাইড বাই 16। 16 কেন, 16 কেন, কয়েকজন কোয়েশ্চেন করবে 16 কেন, why 16? বিকজ 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার। তাই এনার্জি ফর্মুলা কি,
আমরা কোথাও একটা ডিসকাস করেছিলাম, মেবি আমার মনে পড়ছে না ঠিক কোথায়, অনলাইনে না হতে পারে, কোনো অফলাইন ক্লাসে হয়তো রিসেন্টলি ডিসকাস করেছি। তো y16 বিকজ এনার্জি ইজ ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই n স্কয়ার ব্রাদার। তাহলে ফোর্থ অরবিট। তাহলে ভেবে দেখো ও ছিল কোথায়, ও ছিল কোথায় 1 নম্বর অরবিটে, ও জাম্প করে কোথায় গেছে, ফোর্থ অরবিটে। জাম্প করে কোথায় গেছে, ফোর্থ অরবিটে। খুব ভালো কোয়েশ্চেন। আমার আমার মনে আছে যারা যারা আমাদের চ্যানেল ফলো করছো, সৌরভ স্যার একটা রিসেন্টলি ভিডিও করেছিল যে কতটা স্পেকট্রাল সিরিজ, স্পেকট্রাল লাইন্স বেরোতে পারে, সৌরভ স্যার করেছিল মনে হয়। না, পোস্ট হওয়া হয়তো বাকি আছে, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, পোস্ট হওয়াটা বাকি রয়েছে। একটা মিনিট দাঁড়াও। তো কি হবে এখানে, এখানে কোন ফর্মুলা লাগবে যারা জানো তারা কমেন্ট করো। অবশ্য কমেন্ট করার কিছু নেই, আমি এক্ষুনি বলে দিতে চলেছি। তো এখানে কোন ফর্মুলা কাজে লাগতে চলেছে আমাকে, এখানে কোন ফর্মুলা কাজে লাগছে, জাম্প কোথা থেকে হচ্ছে, 4 থেকে। তাহলে n ইকুয়ালস টু কত আমাদের 4, n ইকুয়ালস টু 4। তাহলে স্পেকট্রাল লাইন্স কতগুলো বেরোবে সেটা আমরা কি করে বার করতে পারি, দেখো কত রকম ভাবে বেরোতে পারে, অনেক রকম করে বেরোতে পারে। হতে পারে ডিরেক্ট জাম্প করলো, হতে পারে এখান থেকে ডিরেক্ট জাম্প করলো, এটা একটা লাইন বেরোতে পারে। হতে পারে ভাগে ভাগে জাম্প করলো, ফার্স্টে এখানে আসলো তারপর এখানে জাম্প করলো, এরকম হতে পারে। এরকম ভাবে অনেকগুলো টাইপ হতে পারে, অনেকগুলো লাইন্স হতে পারে। তোমাকে কোয়েশ্চেন কি, হাউ মেনি ডিফারেন্ট স্পেকট্রাল লাইন্স ক্যান ওয়ান এক্সপেক্ট, একজন কতগুলো লাইন্স এক্সপেক্ট করতে পারে। তো কতগুলো লাইন্স এক্সপেক্ট করতে পারে তার ফর্মুলাটা কি ব্রাদার্স, ফর্মুলাটা হচ্ছে n into n minus 1 by 2, n into n minus 1 by 2। তাহলে এখানে আমার কত আসছে দেখো, এখানে আমার আসছে কত, 4 minus 1 by 2। তাহলে 3 4 12 আর অ্যান্সার আসবে 6। তাহলে 6 হচ্ছে আমার অ্যান্সার। গট ইট। ভালো কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। আচ্ছা, আগের যে কোয়েশ্চেনটা ছিল না, এটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি, একটা মিনিট। ওকে, আগের যে কোয়েশ্চেনটা ছিল খুব পুরনো কোয়েশ্চেন, মানদাতার আমলের কোয়েশ্চেন, তাও দেখে নাও, এটা 2008 এর কোয়েশ্চেন। আমার কাছে জাস্ট আমি পেলাম এটাও, যেটা আমরা করছি এটা 2008 এর কোয়েশ্চেন। 2008 এর কোয়েশ্চেন, which of the following statement is correct, the rest mass of stable nucleus is less than sum of the rest masses of its separated nucleons। নিউক্লিয়ন্স কি জিনিস, যে জানো সে কমেন্ট করবে, কমেন্ট করে বলবে আমাকে নিউক্লিয়ন্স কি জিনিস, দেখবো কে কে জানে। The rest mass of a stable nucleus is greater than the sum of rest masses of separated nucleons. In nuclear fusion, energy is released by fusion is two nuclei of a medium. In nuclear fusion, energy is released by fusion is two nuclei of medium mass. না, নিউক্লিয়ার আচ্ছা ফিশন বলেছে, ফিশনে কখনো দেখো বাইনারি ফিশন, আগে যেগুলো ইজি সেগুলো বলে নি। বাইনারি ফিশন মানে হচ্ছে যেখানে দুটো জিনিস, একটা জিনিস ভেঙে দুটো তৈরি হচ্ছে, ফিশন মানে। তো ফিউশন কখনোই সেখানে হবে না, দুটো জিনিস মেলানো, ফিউশন মানে মেলানো, ঠিক আছে, দুটো জিনিস ফিউশন। ইন নিউক্লিয়ার ফিশন, এনার্জি ইজ রিলিজড বাই ফ্র্যাগমেন্টেশন অফ এ ভেরি লো নিউক্লিয়াস। একদম নয়। নিউক্লিয়ার ফিশন কাকে বলে, ভেরি হাই নিউক্লিয়াস বা হেভি নিউক্লিয়াস, জেনারেলি 200 মাস নাম্বারের উপরে, যাদের মাস নাম্বার হচ্ছে গ্রেটার দ্যান 200, তারা ডিভাইড করে তৈরি হয়, তারা করে হচ্ছে ফিশন। তাহলে অপশন এটা সিডি গেল। এই যে প্রথম দুটো অপশন আছে, এটা কোথা থেকে অপশন, এই অপশনস গুলো হচ্ছে বাইন্ডিং এনার্জির অপশন, যেখানে তোমরা জানো যে একটা নিউক্লিয়াসের যা মাস, নিউক্লিয়ার মাস, আর নিউক্লিয়াসের ভেতরে যদি প্রোটন নিউট্রনের মাস ধরি, z ইন্টু এমপি প্লাস a মাইনাস জেড ইন্টু এম এন। এটা কি করলাম আমি, একটা ধরো অ্যাটম আছে, এই অ্যাটমটা কত, এই অ্যাটমটা এক্স জেড এ, অ্যাটমিক নাম্বার জেড, মাস নাম্বার হচ্ছে এরকম একটা অ্যাটম আছে, তার টোটাল নিউক্লিয়ন্স দের মাস, নিউক্লিয়ন্স কারা, নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তারা নিউক্লিয়ন্স, প্রোটন আর নিউট্রনস আর নিউক্লিয়ন্স, ঠিক আছে। তো এই নিউক্লিয়ন্স দের মাস, টোটাল নিউক্লিয়ন্স দের মাস অলওয়েজ কি হয়, নিউক্লিয়ার মাসের থেকে বেশি হয়, টোটাল নিউক্লিয়ন্স দের মাস বেশি হয়। এই জন্য তো বাইন্ডিং এনার্জির কনসেপ্ট, যারা পড়নি তারা একবার রিভিশন করে নাও। The rest mass of stable nucleus is less than the sum of rest masses of separated nucleons। অপশন এ চোখ বুঝে এনি ডে, যখনই ফার্স্ট অপশন পড়েছি তখনই জানতাম আমি কি হবে। ওকে, একটা মিনিট, আমার একটা কল এসছে।
হ্যাঁ বল। না না, ঠিক আছে রাখ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। দ্য রেস্ট মাস অফ এ স্টেবল নিউক্লিয়াস ইজ গ্রেটার, এটা গেল, এটা গেল। চলো চলো দেখি আর কি আছে, আর কি আছে আমাদের ঝুলিতে। ঠাকুমার ঝুলি খুলবে, মজার অঙ্ক বলবে। এটা ঠাকুমার ঝুলি নয় যদিও। তো রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ডিকেজ অ্যাজ ফলোজ, x1 x2। আচ্ছা ডিকে হচ্ছে, যারা জানে না তারা জানে না, তারা জানবেও না, যারা জানে তারা জানে। আলফা যখন বেরোয় তখন মাস কতটা কমে? মাস কমে 4, অ্যাটমিক নাম্বার কমে 2। বিটা যখন বেরোয়, বিটা কোন বিটা সেটা জানতে হবে। দেখো এখানে বিটার বলা নেই কোনটা, তো আমি বিটা নেগেটিভ, বিটা ডিকেই ধরছি, কারণ সিবিএসই বা যে কোনো সিলেবাসে আমাদের বিটা নেগেটিভটাই মেন। আই গেস বিটা নেগেটিভ হবে, আমার মনে হচ্ছে তাই, না হলে দেখবো পরে চেক করে। আলফা গামা, আর গামা বেরোলে কোনো কিছু চেঞ্জ হয় না। ইফ দ্য মাস, এবার কোশ্চেন কি বলেছে দেখো, ইফ দ্য মাস নাম্বার অফ অ্যাটমিক নাম্বার অফ x4 are 172 and 69 respectively, the number atomic number and mass number of x এটা জানতে চাইছে। আচ্ছা দেখে নি আমরা, x থেকে একবার মাস বেরিয়েছে, আমি ধরে নিলাম x এর মাস হচ্ছে a, অ্যাটমিক নাম্বার z। প্রথমবার আলফা ডিকে হওয়ার পর এটা হয়ে যাবে x ইকুয়ালস টু a মাইনাস 4 আর z মাইনাস 2। তারপরে বিটা ডিকে হওয়ার পর কি হয়ে যাবে, মাস তো সেম থাকবে a মাইনাস 4, শুধু z মাইনাস z মাইনাস 2 প্লাস 1 বিটা ডিকে হওয়ার পর। তারপরে আবার আলফা ডিকে হচ্ছে, তাহলে এখানে সলভ করলে কত হচ্ছে দেখে নাও, এখানে -1 বেঁচে থাকছে। তাহলে আবার আলফা ডিকে হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে x ইকুয়ালস টু a মাইনাস 4 আর z মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2। তারপরে গামা ডিকে হচ্ছে, গামা ডিকে ডাজন্ট ম্যাটার। তাহলে হিসেব মতন a মাইনাস 8 হচ্ছে, সরি আমাদের মাস কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি মাস হচ্ছে দাঁড়াচ্ছে a মাইনাস 8, আর z কত দাঁড়াচ্ছে, অ্যাটমিক নাম্বার কত দেখাচ্ছে, আচ্ছা এখানে z দিয়ে লিখলে কনফিউশন হবে। a মাইনাস 8 মাস দাঁড়াচ্ছে, আর অ্যাটমিক নাম্বার কত দাঁড়াচ্ছে, z মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3। আচ্ছা এখানে দেখো আমাকে মাস নাম্বার আর ইয়ে দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, কিতনা দিয়া, 172 মাস নাম্বার, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 69। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এটাকে এখানে এসে প্লাস হয়ে যাবে, তাহলে মাস কত ছিল আমার 180, আর অ্যাটমিক নাম্বার কত ছিল, অ্যাটমিক নাম্বার ছিল 69, 72। তাহলে আই গেস এ হচ্ছে আমার অ্যান্সার। नेक्स्ट क्वेश्चन देखिए, नेक्स्ट क्वेश्चन पूछा था फॉलोइंग दिस मास्ट ऑफ ए, ये कर लिया बेटा, कर लिया, काट दो इसको, पॉइंटर जाओ। द मिनिमम वेवलेंथ ऑफ लाइमन सीरीज लाइंस इज p, मैक्सिमम वेवलेंथ ऑफ दीज लाइंस। अच्छा ये क्वेश्चन है, देखिए কি বলতে চাইছে, the minimum wavelength of Lyman series lines is p, the maximum wavelength of, জানতে চাইছে, ঠিক আছে দেখা যাক ক্যালকুলেট করে। আচ্ছা মিনিমাম ওয়েভলেন্থ কখন হয় আর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কখন হয়, এই কনসেপ্টটা মাথার মধ্যে ক্লিয়ার করতে হবে। when minimum wavelength, when maximum wavelength, দেখো এনার্জি ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা, ঠিক আছে। ল্যামডা যদি বড় হয় এনার্জি লো হবে, আর ল্যামডা যদি ছোট হয় এনার্জি বড় হবে। ক্লিয়ার, ল্যামডার কনসেপ্টটা ক্লিয়ার। এবার জাম্পের রেসপেক্টে আমরা দেখি, ভাবো যত ধরো অরবিটস আছে, যত বাইরে থেকে বেশি জাম্প করবে তত এনার্জি কি হবে, বেশি হবে, আর যত কাছ থেকে জাম্প করবে তত এনার্জি কি হবে, কম হবে। তাহলে এনার্জি কম মানে ল্যামডা হাই, এনার্জি বেশি মানে ল্যামডা লো। তাহলে যখন আমাকে বলবে মিনিমাম ওয়েভলেন্থ ল্যামডা ছোট, তখন এই জাম্প কোথা থেকে হচ্ছে, বাইরে থেকে। তার মানে মিনিমাম ওয়েভলেন্থ মানে জাম্প কোথা থেকে হচ্ছে, ইনফিনিটি থেকে হচ্ছে, সবচেয়ে বাইরে থেকে। মিনিমাম ওয়েভলেন্থ মানে এনার্জি বেশি, এই রিলেশনটা মাথায় রেখে দাও, এনার্জি হাই ল্যামডা লো।
এনার্জি হাই ল্যামডা লো, সো মিনিমাম ওয়েভলেন্থ মানে এনার্জি বেশি। লাইম্যান সিরিজ লাইন্স ইজ পি। আচ্ছা তাহলে লাইম্যান সিরিজের the wavelength, তাহলে আমরা জানি 1 by lambda is equals to r under root 1 minus Lyman series মানে হচ্ছে 1 এর, তাহলে 1 minus 1 square final square minus initial square 1 by infinity, তাহলে আমার आंसर কত আসছে 1 by lambda is equals to r, তাহলে এটাকে আমরা বলে দিচ্ছি p, তাহলে r এর ভ্যালু হচ্ছে p, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখি দেন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কখন হবে, যখন 2 থেকে জাম্প হবে, যখন 2 থেকে জাম্প হবে, তাহলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত আসে দেখি 1 lambda dash is equals to r 1 by 1 square minus 1 by 2 square, মানে কত আসছে r, এটা তো এসেই গেছে 1 minus 1 by 4, তাহলে কত আসছে আমার 1 by lambda dash equals to r 4 minus 1 by 4, তাহলে এখানে কত আসছে 3 by 4, 3r by 4, 3r by 4। আচ্ছা এখানে পিটা আমি ভুল লিখেছি, তাই ভাবছি আমি এখানে কি হয়েছে, ওয়েভলেন্থটাকে বলেছে হচ্ছে পি, তাহলে দেখো ওয়েভলেন্থ কত আসছে, এখানে ওয়েভলেন্থ আসছে 1 by r, এটাকে বলেছে পি, ওয়েভলেন্থকে বলেছে পি, এখানে তাহলে ওয়েভলেন্থ কত আসছে, ওয়েভলেন্থ আসছে হচ্ছে 4 by 3r, এটা আসছে। তো তার মানে আমরা বলতে পারি যে 1 by r এর ভ্যালু p, তাহলে এটা হবে হচ্ছে 4p by 3, তাহলে आंसर হবে 4p by 3। ক্যালকুলেশন বোঝা গেছে, আশা করি খুব জটিল নয়। দাদা অঙ্ক কি কঠিন নয়? কালিটা চেঞ্জ করে একটু কিউট কালি নিয়ে, যাতে অঙ্কগুলো কিউট লাগে। দেখো লাইফে অঙ্ক তো থাকবে, প্রবলেমস থাকবে, সবসময় মজাতে কাজ করবে, দ্যাট ইজ মাই মোটো অফ লাইফ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ইন রেসপেক্ট টু নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি? বাইন্ডিং এনার্জি একটা মজার কনসেপ্ট, আই লাভ ইট টু মাচ। প্রচন্ড খিদে পেয়ে গেছে, ক্লাসটা নিয়েই খেতে বসবো, তাই জন্য আমি লম্বা ক্লাস নেবো না, লম্বা নেই ক্লাস লেনে কা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, কতগুলো কোয়েশ্চেন করলাম এখন অব্দি, গুনিনি। এটা লম্বা হবে না, এটা 20 থেকে 25 মিনিট, আধ ঘন্টা, প্লিজ ক্ষমা করো আমাকে। বুঝো দা ফলোইং স্টেটমেন্টস, দুটো সেগমেন্টে করবো, কারণ আজকে আমি দেখতে পাচ্ছ নিচে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি 26টা কোয়েশ্চেনের স্লাইড নিয়ে বসেছি, সবে 7 নম্বর স্লাইড চলছে, আমি 13তে গিয়ে এন্ড করতে চলেছি বস, যাই হবে হবে। আমি দুটো পার্টে করবো অ্যাটমস নিউক্লিয়াই, আমি ভেবেছিলাম একসাথে করবো, কিন্তু আমি টাইম কুলাতে পারছি না, এক্সট্রিমলি সরি। কিন্তু তোমরা ফলো কেন করছো না, এটা আমার কোয়েশ্চেন, কেন ফলো করছো না? পরের দিন থেকে ক্লাস বন্ধ করে দেবো না হয়, কেন ক্লাস দেখছো কিন্তু ফলো করছো না? প্লিজ ফলো করো, বন্ধুদের শেয়ার করো। ভালো জিনিস আমার মনে হচ্ছে ভালো, কারো যদি মনে হয় খারাপ, সে ফ্রি টু কমেন্ট ইন কমেন্ট সেকশন, সে কমেন্ট করো। তোমার যদি কিছু খারাপও লাগে সেটা কমেন্ট করো, যদি ভুলও মনে হয় কমেন্ট করো। কমেন্ট করতে ভয় পেও না, আমরা ডেফিনেটলি ইয়ে করবো, ডেফিনেটলি আমরা ব্যাপারটা নিয়ে ভাববো। তো যাই হোক, কমেন্ট করো তোমার যদি ভালো লাগে। তো which are the following statement is are true with respect to nuclear binding energy? বাইন্ডিং এনার্জি কোয়েশ্চেন আছে, দেখি কোয়েশ্চেনটা কি বলতে চাইছে। The mass energy of nucleus is larger than the total mass energy of its individual proton and neutrons. No. If nucleus could be separated into its nucleons, an energy equal to the binding energy would have to be transferred to the particles during the separating process. The binding energy is a measure of how well the nucleons in a nucleus are held together. The nuclear fission is somehow related to acquiring higher binding energy. আমি বারবারই বলি বাইন্ডিং এনার্জি কোয়েশ্চেন্স কনসেপ্ট আমার ভীষণ ভাল লাগে, ভীষণই ভাল লাগে। তো দেখো বাইন্ডিং এনার্জি গ্রাফটা সামাও এরকম টাইপের। তো ফিশন কোথায় হয়?
ফিশন হয় এরকম জায়গায় যেখানে বাইন্ডিং এনার্জি লো, আর তারা ভাঙার পর কি তৈরি করে, তারা যে এলিমেন্টস গুলো তৈরি করে তার সেগুলো হাই এনার্জি জোনের, হাই বাইন্ডিং এনার্জি জোনের। সো অপশন 4 ইজ ডেফিনেটলি কারেক্ট। অপশন 1 ইজ ডেফিনেটলি রং। দ্য মাস এনার্জি অফ নিউক্লিয়াস ইজ লার্জার। নিউক্লিয়াসের এনার্জি কম হয়, mass energy of nucleus is larger than the total mass energy of its individual protons. Individual protons এর কাছে এক্সট্রা মাস থাকে, তো মাস এনার্জিও এক্সট্রা থাকে, তার মধ্যে কিছুটা মাস কনভার্ট হয়ে যায় মাস এনার্জিতে টু ক্রিয়েট বাইন্ডিং এনার্জি। দিস ইজ দি কনসেপ্ট। তো নিউক্লিয়ার মাস আর নিউক্লিয়নের মাস দুটোর ডিফারেন্স। নিউক্লিয়ার মাস অলওয়েজ লেস, নিউক্লিয়াসের মাস অলওয়েজ কম হয় তার নিউক্লিয়নসের থেকে, প্রোটন নিউট্রন সবাইকে এক মিলিয়ে যা মাস হয় তার থেকে এটার মাস সবসময় কম হয়। তো অপশন এ কাটা। ইভেন নিউক্লিয়াস কুড বি সেপারেটেড ইনটু ইটস নিউক্লিয়নস। এদের যদি সেপারেট করে দিই আমি, an energy equal to binding energy would have to be transferred to the particles during the process. Definitely করতে হবে। কি বললাম, এই যে নিউক্লিয়াস গুলো আছে এদের কিছুটা মাস লস হয় বাইন্ডিং এনার্জির জন্য, নিউক্লিয়াসটা যে তৈরি হবে সেই তৈরির এনার্জির জন্য, বাইন্ডিং এনার্জির জন্য। তো নিউক্লিয়াসকে যদি ভাঙি, equivalent amount of energy will be transferred to the nucleons as a mass. সম পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়ে যাবে নিউক্লিয়নস গুলোর কাছে তার মাস হিসেবে। সো দি অ্যান্সার উইল বি 2 and 4 তো হবে 3. The binding energy of a measure how well nucleon is held together. Short of true. তোমাদের লেভেলে তো কমপ্লিটলি আমি বলতে পারি ট্রু। The binding energy is measure of how well the nucleons in a nucleus are held together. Not only binding energy, ওখানে আরো একটা কন্ট্রোভার্সিয়াল একটা থিওরি রয়েছে। So that is called, যাই আমি এখানে বলবো না, বাদ দাও, এখানে আমি ঢুকছি না, এগুলো রেগুলার ক্লাসে বা আমাদের ক্লাসে কখনো ডিসকাস হবে যদি তোমরা কখনো ক্লাসে জয়েন করার কথা ভাবো। সো দ্য অ্যান্সার উইল বি 2, 3 and 4. 2, 3 and 4 will be the answer. সুন্দর কোয়েশ্চেন। If the potential energy of a hydrogen atom in fast excited state is assumed to be 0, then the total energy of it equals to infinite state. ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। কে বলবে? Potential energy বলে দিয়েছে, if the potential energy of a hydrogen atom fast excited state is 0. Fast excited state মানে কোথায়? Fast excited state মানে n equals to 2 তে। তো n equals to 2 তে কি বলে দিয়েছে? Potential energy is 0. আর আমাকে কি জানতে, assume to be then total energy of n equals to infinity. একটা মিনিট একটু ভেবে নি। ওকে, তো চলো দেখো, ভালো কোয়েশ্চেন ছিল এটা, মানে ভেরি নাইস কোয়েশ্চেন। এটার জন্য আমাদের পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি এগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো দেখো n equals to 2 তে আমাকে বলে দিয়েছে যে if the potential energy of a hydrogen assumed to be 0, n equals to 2 তে এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো টোটাল এনার্জির কি হবে। আমরা জানি n equals to 2 তে টোটাল এনার্জি অ্যাকচুয়ালি হচ্ছে -13.6 বাই n স্কয়ার, মানে এখানে 2 স্কয়ার, মানে -13.6 বাই 4, রাইট? এবার আমরা জানি যে টোটাল এনার্জি যা হয় কাইনেটিক এনার্জি সেই অ্যামাউন্টটাই হয় শুধু প্লাসে। তো কাইনেটিক এনার্জি কত এখানে? এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে +13.6 বাই 4, মানে 3 4 12 সেকেন্ডে যা হয় 3 4 12 13 16 4 4 16 3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার দেখো সেকেন্ড অরবিটের ক্ষেত্রে আমি জানি টোটাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে সেখান থেকে আমার টোটাল কাইনেটিক এনার্জি, সেখানে আমার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হচ্ছে -3.4 ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি হচ্ছে 3.4। তাহলে সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি যদি আমি বার করি, তাহলে এটা ওইদিকে গিয়ে কত আসছে? -6.8 ইলেকট্রন ভোল্ট। এটা আসছে পোটেনশিয়াল এনার্জি। এবার খুব ঠান্ডা মাথায় বুঝবে যেটা বোঝার কথা। এইখানে দেখো n equals to 2 পোটেনশিয়াল এনার্জি হওয়ার কথা -6.8 ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমাকে বলে দিয়েছে এটাই কত? 0। তো -6.8 থেকে কতটা বাড়লে এনার্জি 0 হতে পারে? 6.8 বাড়লে। তো তার মানে আমি লজিক্যালি বুঝতে পারছি যে এইটায়, এই এনার্জিটায় কিছু একটা +6.8 হচ্ছে, কিছু একটা সামহাও অ্যাড হচ্ছে যার জন্য এটা 0 হয়ে আসছে, কিছু একটা তো অ্যাড হচ্ছে, সেটা কি? 6.8। তো তার মানে
6.8 অ্যাড হচ্ছে আমার টোটাল এনার্জির সাথে। তো সেম কনসেপ্ট আমরা n ইকুয়ালস টু ইনফিনিটিতেও লাগাতে চলেছি। আমরা জানি n ইকুয়ালস টু ইনফিনিটিতে টোটাল এনার্জি কত হয়, টোটাল এনার্জি হোক যাই এনার্জি হোক সেটা কত হয়, 0 হয়। কিন্তু লজিক কোয়েশ্চেনের লজিক ওয়াইজ আমাদের এটা তো আমার অ্যান্সার না, আমার এই অ্যান্সারটার সাথে কি অ্যাড হবে, 6.8। কেন? কারণ মনে করে দেখো পোটেনশিয়াল এনার্জি হওয়ার কথা ছিল যা, তার সাথে 6.8 অ্যাড হয়ে রেজাল্ট হয়েছিল 0, তাই না? তাহলে ইনফিনিটিতে টোটাল এনার্জি হওয়ার কথা 0, তো তার সাথে কি অ্যাড করব আমি, 6.8, তাহলে আমার ফাইনাল এনার্জি পাবো। তাহলে অ্যান্সার কি আসবে, 6.8 ইলেকট্রন ভোল্ট। খুব একটা উৎপটাং টাইপের ভালো কোয়েশ্চেন, কনসেপ্ট কিচ্ছু না, তুমি কোয়েশ্চেন থেকে ভয় পেয়ে গেলে সলভ হবে না। কিন্তু কোয়েশ্চেন দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু সলভ আর হতে বাকি রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 8টা, if the kinetic energy of an electron, an alpha particle and a proton having same de Broglie wavelength are epsilon 1, epsilon 2, epsilon 3 respectively, তাহলে kinetic energy alpha particle, তাহলে আমাকে জানতে কি চেয়েছে, কোনটা রিলেশন কি হবে। আচ্ছা, তো এবার দেখো এটাও একটা ইজি কোয়েশ্চেন, কারণ আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়ালস টু কি, ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়ালস টু h বাই √2m এপসাইলন। আরে থ্যাংক ইউ দেখো ক্লাস নিতে নিতে ট্রিট চলে এসেছে। টিচাররা যাতে কষ্ট না পায় আমরা সেই সমস্ত কি বলে অ্যাটেম্প রাখি নিজেদের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই গরমে গ্লুকোজ খাবে, ঠিক আছে? ডিহাইড্রেটেড থাকাটা, মানে ডিহাইড্রেটেড হয়ে গেলে খুব প্রবলেম। যারা স্টুডেন্ট পড়াশোনা করছো, এই যে আয়নস বলো, তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ বলো, ইনস্ট্যান্ট এনার্জির জন্য বডিকে হাইড্রেটেড রাখতে হবে, তবেই গিয়ে ভালো পড়াশোনা হবে, ভালো শরীর থাকবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। তো আমিও এটা খাচ্ছি, তোমরা এটা খেতে থাকো, এটা খেয়ে আমি ব্রেক নিয়ে নেবো। আমি এই ক্লাসটা এখানে এন্ড করছি, সেকেন্ড পার্ট সামনে আসবে, কারণ এরপরে আলাদা ক্লাস শিডিউল আছে, তবে আসবেই। তাহলে if the kinetic energy of an electron, an alpha particle and a proton having same de Broglie wavelength epsilon, আচ্ছা ল্যামডা ইকুয়ালস কি জানি আমরা, h বাই √2m ke, 2m কাইনেটিক এনার্জি। তাহলে দেখো যার কাইনেটিক এনার্জি যত বেশি হবে, ওকে, তিনজনেরই সেম ওয়েভলেন্থ না, তিনজনেরই ওয়েভলেন্থ সেম। আচ্ছা, তাহলে এখানে অন্যই কেস হবে, অন্যই কেস হতে চলেছে। তিনজনেরই ওয়েভলেন্থ সেম, এটা মাথায় রাখো। এবার বোঝো, তিনজনের ওয়েভলেন্থ সেম হলে আমার ফর্মুলা কি, h বাই 2m ke। এবার ওয়েভলেন্থ সেম হতে গেলে এই সমস্ত কিছু তো সেম হবে। দেখো h কনস্ট্যান্ট, আমি এটা ক্লিয়ার করে একটু লিখি। দেখো h কনস্ট্যান্ট √2m ke, তাহলে h কনস্ট্যান্ট, h এর ভ্যালু এখানে ফিক্সড, ঠিক আছে? তো এখানে কি কি ভ্যারি করছে, মাস আর কাইনেটিক এনার্জি ভ্যারি করছে, মাস আর কাইনেটিক এনার্জি আমাদের এখানে ভ্যারি করছে। কিন্তু সবার ল্যামডা সেম, তাই জন্য আমরা একটা ফর্মুলা দিয়ে বুঝবো। এবার দেখো এখানে সবচেয়ে ভারী কে, মাস অফ ইলেকট্রন, তারপর আলফা পার্টিকেলের মাস হচ্ছে 4 টাইমস হয়, মাস অফ ইলেকট্রন নেগলিজিবল হয়, এটা হচ্ছে 4 মাস হয়। মাস অফ আলফা পার্টিকেল, মাস অফ প্রোটন, সব থেকে ভারী মাস অফ আলফা পার্টিকেল। তাহলে দেখো সব থেকে ভারী যদি মাস অফ আলফা পার্টিকেল হয়, an electron ঠিকই বলছিলাম। তো সব থেকে ভারী যদি মাস অফ আলফা পার্টিকেল হয়, তাহলে এই প্রোডাক্টটা তো সেম থাকতে হবে, কারণ সবার ল্যামডা সেম না, প্রত্যেকের ল্যামডা সেম। তাহলে ল্যামডাকে যদি সেম রাখতে হয়, তাহলে ভাবো নিচের প্রোডাক্টটাও তো সেম থাকতে হবে, m ইনটু ke। এই প্রোডাক্টটাকে তো সবার ইকুয়াল থাকতে হবে, তবেই গিয়ে হচ্ছে তোমার ল্যামডা সেম আসবে, সবার তিনজনের ল্যামডা সেম আসবে। তাহলে এটাকে প্রোডাক্টটাকে ইকুয়াল রাখার জন্য, কারণ যদি মাস বেশি হয় তার কাইনেটিক এনার্জিকে ম্যান্ডেটরিলি কম হতে হবে।
কারণ যদি মাস বেশি হয় ম্যান্ডেটরিলি কাইনেটিক এনার্জি কি হতে হবে, কম হতে হবে, জাস্ট বিকজ তিনজনের ল্যামডা সেম। ল্যামডা সেম তখনই আসবে যখন ওপরের ভ্যালু আর নিচের ভ্যালু সেম আসবে, আর সেটা রাখার জন্য আমাদের মাস আর কাইনেটিক এনার্জি প্রোডাক্ট তিনজনের ক্ষেত্রেই সেম হতে হবে। তো লজিক্যালি দেখো, কারোর যদি মাস বেশি হয় তাহলে তার কাইনেটিক এনার্জি কম হবে, আর কারোর যদি মাস কম হয় তাহলে তার কাইনেটিক এনার্জি বেশি হবে। তাহলে মাস সব থেকে বেশি কার, আলফা পার্টিকেল, তাহলে কাইনেটিক এনার্জি তার হচ্ছে সবচেয়ে কম। তো আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কোথায়, আলফা পার্টিকেল সেকেন্ডে আছে, তাহলে E2 কম, E2 এটাতে কম এটাতে কম, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। আর তারপরে ইলেকট্রন, ইলেকট্রনের মাস সব থেকে হালকা, ইলেকট্রনের মাস সব থেকে হালকা, তাহলে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হওয়ার কথা, তাহলে E1 গ্রেটেস্ট হওয়া উচিত, তাহলে E1 এখানে বেশি, এটা তো লেস দেন আছে। আচ্ছা তাহলে আমার অ্যান্সার কত নিতে হবে, এটা E1 সব থেকে বেশি, E2 সব থেকে কম। যে বুঝতে পেরেছে ভালো, নয়তো একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, নয়তো সে ক্যালকুলেট করে রেশিও বার করো, সে রেশিও বার করো, তুমি দেখতে পাবে প্রত্যেকের প্রোডাক্ট এম আলফা কে ই আলফা ইকুয়ালস টু এম ইলেকট্রন কে ই ইলেকট্রন ইকুয়ালস টু এম প্রোটন কে ই ইলেকট্রন, এরকম প্রোটন, এরকম একটা রিলেশন পাবে। এবার এখানে বোঝায় যে যার মাস বেশি হবে, এদের প্রোডাক্ট যেহেতু সবার সেম, যার মাস বেশি হবে তার কাইনেটিক এনার্জিকে কম হতে হবে, এটা হচ্ছে ব্যাপার। Suppose an hypothetical world of angular momentum is quantized to be even integral multiples of h by 2 pi. কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনের লেভেলটা শুধু ভাবো, কোয়েশ্চেনের লেভেলটা শুধু ভাবো। সাপোজ ইন এ হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড, হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড মানে হচ্ছে ধারণা, ধারণা বর্ষত, মানে যে ওয়ার্ল্ডে শুধু ধারণা কাজ করে, হাইপোথেটিক্যাল মানে প্র্যাকটিক্যালি এটা এই ওয়ার্ল্ড এক্সিস্ট করে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড টু ইভেন ইন্টিগ্রাল মাল্টিপলস অফ, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ইভেন ইন্টিগ্রাল মাল্টিপলস হয়, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় আইদার 2h by 2 pi, নয়তো 4h by 2 pi, নয়তো 6h by 2 pi এরকম। The largest possible wavelength emitted by hydrogen atom is visible range, মানে n equals to তাহলে 2, 4, 6 এগুলোই এক্সিস্ট করে, এগুলোই এক্সিস্ট করে। আচ্ছা এবার লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড বাই হাইড্রোজেন অ্যাটম ইন ভিজিবল রেঞ্জ ইন এ ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু বোর মডেল উইল বি। ইজি কোয়েশ্চেন, আমি বুঝিয়ে দিচ্ছি। লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড বাই হাইড্রোজেন অ্যাটম ইন ভিজিবল রেঞ্জ, এইটার জন্য জানা দরকার ভিজিবল রেঞ্জ কোনটা, কোনটা ভিজিবল রেঞ্জ, বামার সিরিজ। N2 তে যখন জাম্প হয় সেগুলো বামার সিরিজ, M2 তে যখন জাম্প হয় সেগুলো বামার সিরিজ। এটা যদি নর্মাল অঙ্ক হতো তাহলে আমরা বলতাম আমাদের কি লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ। আমরা একটু আগে শিখেছি যে যখন কাছ থেকে জাম্প হবে তখন এনার্জি হয় কম, ওয়েভলেন্থ হয় সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে এই ক্ষেত্রে লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ বার করার জন্য আমরা নর্মাল ক্ষেত্রে n equals to 3 থেকে 2 এ জাম্প নিতাম। কিন্তু আমাকে বলেছে এই ওয়ার্ল্ডটা একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুধুমাত্র এক্সিস্ট করে কিরকম ভাবে, 2h by 2 pi, 4h by 2 pi। এটা বলার মানে তোমাকে বলতে চেয়েছে যে n এর ভ্যালু গুলো 2 নয় 4, 3 এক্সিস্টই করে না এই ওয়ার্ল্ডে। তাহলে লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ তখন আমার কি হয়ে যাবে, 3 থেকে হবে না, কারণ 3 এক্সিস্টই করে না। কোথা থেকে হবে, 4 থেকে হবে। তাহলে আমার ফর্মুলা হবে 1 by lambda equals to r 1 by 2 square minus 1 by 4 square। ইজি কোয়েশ্চেন, ইজি পিজি, ইজি কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন। এটা কোন ইয়ারের কোয়েশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি, এটা 2022, নট ভেরি আর্লি, মানে খুব ওল্ড নয়, 2022 কোয়েশ্চেন। তো এই অবধি আমি করে রাখলাম 8টা 9টা 10টা কোয়েশ্চেন যাই সলভ করলাম, এখনো আমাদের 15টা কোয়েশ্চেন বাকি আছে গাইজ। তো আমি করব সমস্ত কোয়েশ্চেন, তুমি শুধু চিল থাকো, এটার সেকেন্ড পার্ট আসছে শিগগিরই, কালকে বা পরশুর মধ্যে তুমি পেয়ে যাবে এটা, ঠিক আছে? চলো আজকের মতো বাই করলাম, টাটা বাই বাই। আর ইচ্ছে ছিল সম্পূর্ণ ক্লাসটা নেওয়ার, করতে পারলাম না। যারা দেখতে চাও, যাদের দরকারি তারা, যারা ভালো লাগছে ক্লাসগুলো, তারা কাইন্ডলি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো করে দিও। বাদ বাকি দেখা হতে থাকবে আমাদের। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।